সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? বৈশ্বিক মহামারীর এ দুঃসময়ে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করে যথারীতি পড়াশোনা চালিয়ে যাবে এ প্রত্যাশায় আজ তোমাদের সাথে বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বইয়ের পেজ বাই পেজ নিয়ে পড়াশোনা করব, তারপর প্রতিটি পেজের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখাবো। অতঃপর কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে কথা বলবো। পরিশেষে কিছু হোমওয়ার্ক থাকবে। তো চলো শুরু করা যাক। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ওনারা সবাই দার্শনিক। উনি হলো দার্শনিক সক্রেটিস, উনি হলো দার্শনিক প্লেটো, উনি হলো এরিস্টটল। এই এরিস্টটল, প্লেটো এরা আমাদের নানা সময়ে তাদের নানাবিধ চিন্তা ভাবনা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে তারা শেয়ার করেছেন। এই জন্য বিজ্ঞানের গোড়াপত্তনে তাদের ভূমিকা অন্যতম। এবার চলে আসো আমাদের বইয়ের একটা পেজ। আমাদের ফার্স্ট পেজে দেখো, তোমরা অবশ্যই বই নিয়ে বসো। আপাতত এখানে স্ক্রিনে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে বলা হচ্ছে পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। এই যে আলোচনাটা, এটা হলো প্রাথমিক ভূমিকা হিসাবে তারা আখ্যায়িত করেছে। এই ভূমিকাটার পরবর্তীতে আমরা যেখানে চলে আসছি সেটা হলো পাঠ 1 থেকে 3 পর্যন্ত আমাদেরকে মেইনলি কি জিনিসটা হাইলাইট করা হয়েছে সেটা বুঝতে হবে। পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা আমরা জেনেছি। এই ক্ষুদ্র কণা দুই রকমের, অণু ও পরমাণু। প্রশ্নটা হচ্ছে, এছাড়াও কি পদার্থের ক্ষুদ্রতম কণা আছে? আচ্ছা, আলোচনার পরবর্তীতে দেখা যাবে কতটুকু কি ফলাফল পাওয়া যায়। পরমাণু ক্ষুদ্রতম কণা, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। এই অণু আর পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক, একটু আগে তোমাদেরকে দার্শনিকের একটা ছবি দেখিয়েছিলাম, দার্শনিকগণ যে মতবাদ ব্যক্ত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য কথাটা একটু বিশ্লেষণ করলে দ্বারা যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য, মানে যা আর ভাঙা যায় না, এতটাই ছোট যে আর ছোট করা যায় না। তার সমসাময়িক সময়ের আরো দুজন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এরিস্টটলের মতো পদার্থসমূহ নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস, যার ইংরেজি বললে দাঁড়ায় কন্টিনিউয়াস। একে যতই ভাঙ্গা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। হয়তো আমাদের এই আলোচনাটা একটু দেখি ডেমোক্রিটাসের আলোকে, তার উল্লেখযোগ্য কথাগুলি। আমরা বলছিলাম যে তোমাদের সাথে প্রথমে আমরা তোমাদের বইয়ের পেজ পড়াশোনা করব, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করব, তারপরে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলবো। ডেমোক্রিটাসের ধারণাটা কি ছিল? কত সনে তিনি এই ধারণাটা করেছিলেন? খ্রিস্টপূর্ব 400 অব্দে। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, এটা তিনি বলেছিলেন। ক্ষুদ্র কণা নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম। এবার চলে আসো, তাহলে ডেমোক্রিটাসের ধারণাটি কি? এই প্রশ্নটির আলোকে আমরা উত্তরটা কি লিখব? আমরা উত্তর লিখব, ডেমোক্রিটাসের মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। গ্রিক অ্যাটোমস শব্দ থেকে
অ্যাটম শব্দের উৎপত্তি, যার অর্থ হলো বিভাজ্য। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম এ ধারণা ব্যক্ত করেন। চলো আমরা একটা ছবি দেখি। এইখানে এই ছবিটাতে দেখো পদার্থ নিয়ে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে। চমৎকার একটি ছবি। ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা হচ্ছে, যাচাই বাছাই করে দেখা হচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, চলে আসো এখন আমাদের পাশাপাশি আরেকজন যে কথাটা বলেছিলেন সেই কথাটাতে দেখা যাচ্ছে এরিস্টটলের ধারণাটা ছিল মূলত ডেমোক্রিটাসের ধারণার সম্পূর্ণ বিপরীত। এরিস্টটল বলেছিলেন পদার্থসমূহ নিরবচ্ছিন্ন। এই কথাটার অর্থ হলো মানে পদার্থের কোনো শেষ নেই, পদার্থের কোনো শেষ নেই, অর্থাৎ এটা একটা চলমান প্রক্রিয়া। ঠিক আছে, এই চলমান প্রক্রিয়ায় একে যতই ক্ষুদ্র করা হোক না কেন পদার্থের কোনো কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। এটা ছিল আমাদের। এখন আসো প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তাহলে প্লেটো ও এরিস্টটলের মতটা কি ছিল? প্লেটো ও এরিস্টটলের ডেমোক্রিটাসের ধারণায় দ্বিমত পোষণ করেন। প্লেটো ও এরিস্টটল ডেমোক্রিটাসের যে ধারণাটা ছিল সেটাই দ্বিমত পোষণ করেন। এরিস্টটল বলেন যে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। এবার চলে আসো পরবর্তী অংশের মধ্যে। আমরা এই অংশের মধ্যে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণু মৌলিক পদার্থের কণা একে ভাঙা যায় না, মানে কিছু ক্ষুদ্রতম কণা সম্পর্কে কিছু ধারণা দেন। এই ধারণাগুলিতে উনি ব্যক্ত করেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে ভাঙা যায় না। তার মানে হলো ডাল্টনের যে কথাগুলো সেই কথাগুলো মিলে যাচ্ছে ডেমোক্রিটাসের কথার সাথে। আসলে ডেমোক্রিটাসের মতের সাথে একমত ছিলেন ডাল্টন। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকে অনেক ধরনের গবেষণা করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রাদারফোর্ড, বোর। ওনারা পরমাণু সম্পর্কে বিভিন্ন ধারণা দেন। সেই ধারণাগুলিকে রাদারফোর্ডের এবং বোরের পরমাণু মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। এই পরীক্ষাটিকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে আখ্যায়িত করা হয়। তো যাই হোক, তাদের পরমাণুর গঠনের এই অবস্থাটি ব্যাখ্যা করি আমরা একটু। ডাল্টনের মতবাদটি কি ছিল? 1803 সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে নিম্নলিখিত মতবাদ দেন। তার মতে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের মতবাদটি গৃহীত হয়, অপরদিকে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয়, বরং বিভাজ্য। যদিও এটা পরবর্তী টাইমে আবিষ্কার হয়েছিল পরমাণু বিভাজ্য, এবং এই বিভাজনের ফলে এরিস্টটলের কথাটি অনেকটাই সঠিক মিলে যাচ্ছিল। এরিস্টটল বলেছিলেন যে যত খুশি ভাগ করা যায়, সেই যত খুশি ভাগের মধ্যে একটা অংশ ছিল এরকম পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। তাই ডাল্টনের মতবাদটি ত্রুটিপূর্ণ, এতে কোনোই সন্দেহ নেই। তাহলে ডাল্টনের যে মতবাদটি ছিল সেটি 1803 সালে সেই মতবাদটি পোষণ করেছিলেন। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। এই অ্যাটমস তত্ত্বটা ছিল মূলত ডেমোক্রিটাসের। দেখি আমরা তাহলে রাদারফোর্ডের মডেলটা কি ছিল। রাদারফোর্ডের মডেলটা ছিল, বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তোমাদেরকে একটু কষ্ট করে বিচ্ছুরণ পরীক্ষাটা মনে রাখতে হবে, পরীক্ষার নামটা, বিশেষ করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কারণ তোমরা উপরের ক্লাসে এই পরীক্ষাগুলি যথারীতি পেয়ে যাবে। পরীক্ষা থেকে বলে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো বলেন পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই, তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই মডেলটি সৌরজগতের সাথে তুলনীয়, একে সৌর মডেলও বলে। আচ্ছা, তাহলে পরমাণুর এই জায়গাটার কথা বলছেন উনি। এখানে কি আছে?
এখানে ওয়াই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে নিউক্লিয়াস, একটা ভারী অংশ, সেই ভারী অংশটাকে আসলে কি বলে? নিউক্লিয়াস। পরবর্তীতে আবিষ্কৃত রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ দ্বারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে এটা আসলে কি? নিউক্লিয়াস, ভারী। পরমাণুর সমস্ত ভর এইখানে নিহিত। আর এখানে যে বা যারা আছে তারা হলো ইলেকট্রন, অত্যন্ত হালকা। তাহলে পরমাণুর মোট আয়তনের তুলনায় এই ক্ষুদ্র জায়গাটাতেই শুধুমাত্র সমস্ত ভর নিহিত থাকে। এনিওয়ে, রাদারফোর্ডের মডেলটি সৌরজগতের সাথে তুলনীয় কেন? রাদারফোর্ড পরমাণু মডেল সৌরজগতের মতো, কারণ সৌরজগতের মধ্যে আমরা জানি সূর্যের চারদিকে গ্রহগুলো আবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারদিকেও ঋণাত্মক কণাগুলো আবর্তিত হচ্ছে। বিজ্ঞানী রাদারফোর্ডের মতো সৌরজগতে বিভিন্ন গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, তেমনি পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এখন প্রশ্ন হলো, রাদারফোর্ডের মডেলটা কি আসলে ত্রুটিপূর্ণ নয়? এই মডেলটি পরমাণুর গঠন সম্পর্কে নির্দেশনা প্রদান করলেও এটিও ত্রুটিপূর্ণ। কিভাবে ত্রুটিপূর্ণ? রাদারফোর্ড তার মতবাদে ইলেকট্রনগুলোকে সৌরজগতের গ্রহের সাথে তুলনা করেছেন। গ্রহগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই ধারণা হতে পারে রাদারফোর্ড নির্দিষ্ট কক্ষপথের কথা বলেছেন, কিন্তু তিনি কক্ষপথের আকার, আকৃতি ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা দেননি। অপরপক্ষে তার তত্ত্বে কক্ষপথের আকার, আকৃতি সুস্পষ্ট ধারণা দেন কে? অপরপক্ষে বোর। এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে হবে বোর। বোর তত্ত্বে কক্ষপথের আকার, আকৃতি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এনিওয়ে, তাহলে আমরা দেখি এই আকার আকৃতি কেমন আকার আকৃতি। এই জায়গাটায় নিউক্লিয়াস। কে আছে নিউক্লিয়াসের মধ্যে? প্রোটন আর নিউট্রন। তারপরে কক্ষপথে কে অবস্থান করে? ইলেকট্রন। কিভাবে আবর্তিত হয় একটু দেখি। এইভাবে ইলেকট্রন আবর্তিত হয়। ক্লিয়ার কি বিষয়টা? আচ্ছা, এখন দেখো তাহলে বোরের মতবাদটি কি? বোরের মতবাদটি আমরা একটু পরে নিই। পরমাণুর কেন্দ্রের বাইরে যে ঋণাত্মক আধানযুক্ত কণা রয়েছে সেগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন। এখানে নিউট্রন আধান নিরপেক্ষ বলতে এটা ধনাত্মক বা ঋণাত্মক নয়, এখানে শূন্য আধান দ্বারা নিউক্লিয়াসকে নিরপেক্ষ আধান বোঝানো হয়। মানে সরি, নিউট্রনের আধান যে শূন্য, এটা দ্বারা বোঝা যায় যে এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জই বহন করে না। এনিওয়ে, আমরা দেখতে চাচ্ছিলাম এখানে পরমাণুর ভরের প্রায় পুরোটাই কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী জায়গা, একটু আগে আমরা একটা চিত্র দেখেছিলাম, ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আসো, তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই কি? ফাঁকা। এরপরে আমরা দেখব এখানে যে বাজারা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, এখানে দেখো একটা অংশ এখানে প্রোটন প্রকাশ করতেছে, আরেকটা নিউট্রন প্রকাশ করতেছে, আরেকটা ইলেকট্রন প্রকাশ করে। মূলত এটা হলো ইলেকট্রন, এটাকে বোঝানো হয়েছে নিউট্রন, আর এটা হলো প্রোটন। দেখতেই পাচ্ছ। এইবার চলে আসো, কোন মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক, তার মানে পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমরা একটা নতুন ধারণা নিব এবার, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা এখান থেকে অনেক আশা প্রশ্ন আনসার করতে পারবো না। সুতরাং আমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো আগে তো আমাদের জানতে হবে পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা মূলত কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান, যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাটাকে তার পারমাণবিক সংখ্যা বলে। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন সংখ্যার সমান হয়, কারণ আমরা জানি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর সমান। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে তার প্রোটন সংখ্যা 8 বোঝায়। আবার পারমাণবিক সংখ্যা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, তাহলে কোন মৌলের
একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আবার যদি বলে যে অক্সিজেনের ৮ বলতে কি বুঝো, নাইট্রোজেনের ৭ বলতে কি বুঝো, অথবা ফ্লোরিনের ৯ বলতে কি বুঝো, এরকম যদি আমাদেরকে বলে, তখন আমরা বলবো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে বোঝায় এর নিউক্লিয়াসে ৮টি প্রোটন বিদ্যমান রয়েছে, তাই এর পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। আবার ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে আমরা কি বুঝি? কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা ১৬ বলতে বোঝায় অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হলো ১৬। আসো আমরা একটু হিসাবটা করে নিই। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা ৮, সুতরাং এর ভর সংখ্যা ১৬ হলে নিউট্রন সংখ্যা ১৬ বিয়োগ ৮ ইকুয়াল টু ৮টি। মানে আমাদেরকে অনেক সময় বলতে পারে যে এখানে মিলিয়ে দেখাতে হবে। আবার যদি কোনো কারণে তোমার কাছে এখানে চাই যে নিউট্রন সংখ্যা তাহলে কতটি, তাহলে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এবার দেখো নতুন একটা আর্টিকেল। আমরা চেষ্টা করব যতটুকু পড়েছি এর ভিতরে সম্পূর্ণটা সুন্দর করে বাসায় পড়ে নিবে। সেই সাথে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো অনেক মজার কিছু জিনিস শেয়ার করব, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এছাড়া আমাদের সামনেও পরীক্ষা চলে আসতেছে, স্কুলের পরীক্ষাগুলি যখনই হয়তো আমরা এই হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবো তখন যথারীতি পরীক্ষা শুরু হবে। সুতরাং তোমরা পড়াশোনা যথারীতি চালিয়ে যাও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? বৈশ্বিক মহামারীর এ দুঃসময়ে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করে যথারীতি পড়াশোনা চালিয়ে যাবে এ প্রত্যাশায় আজ তোমাদের সাথে বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বইয়ের পেজ বাই পেজ নিয়ে পড়াশোনা করব, তারপর প্রতিটি পেজের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখাবো। অতঃপর কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে কথা বলবো। পরিশেষে কিছু হোমওয়ার্ক থাকবে। তো চলো শুরু করা যাক। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ওনারা সবাই দার্শনিক। উনি হলো দার্শনিক সক্রেটিস, উনি হলো দার্শনিক প্লেটো, উনি হলো এরিস্টটল। এই এরিস্টটল, প্লেটো এরা আমাদের নানা সময়ে তাদের নানাবিধ চিন্তা ভাবনা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে তারা শেয়ার করেছেন। এই জন্য বিজ্ঞানের গোড়াপত্তনে তাদের ভূমিকা অন্যতম। এবার চলে আসো আমাদের বইয়ের একটা পেজ। আমাদের ফার্স্ট পেজে দেখো, তোমরা অবশ্যই বই নিয়ে বসো। আপাতত এখানে স্ক্রিনে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে বলা হচ্ছে পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে পরমাণু ধর্মে পার্থক্য দেখা যায়। এই যে আলোচনাটা, এটা হলো প্রাথমিক ভূমিকা হিসাবে তারা আখ্যায়িত করেছে। এই ভূমিকাটার পরবর্তীতে আমরা যেখানে চলে আসছি সেটা হলো পাঠ ১ থেকে ৩ পর্যন্ত আমাদেরকে মেইনলি কি জিনিসটা হাইলাইট করা হয়েছে সেটা বুঝতে হবে। পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এটা আমরা জেনেছি। এ ক্ষুদ্র কণা দুই রকমের, অণু ও পরমাণু। প্রশ্নটা হচ্ছে, এছাড়াও কি পদার্থের ক্ষুদ্রতম কণা আছে?
আচ্ছা, আলোচনার পরবর্তীতে দেখা যাবে কতটুকু কি ফলাফল পাওয়া যায়। পরমাণু ক্ষুদ্রতম কণা একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। এই অণু আর পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী দার্শনিক, একটু আগে তোমাদেরকে দার্শনিকের একটা ছবি দেখিয়েছিলাম, দার্শনিকগণ যে মতবাদ ব্যক্ত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য কথাটা একটু বিশ্লেষণ করলে দ্বারা যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য, মানে যা আর ভাঙা যায় না, এতটাই ছোট যে আর ছোট করা যায় না। তার সমসাময়িক সময়ের আরো দুজন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এরিস্টটলের মতো পদার্থসমূহ নিরবচ্ছিন্ন কন্টিনিউয়াস, যার ইংরেজি করলে দাঁড়ায় কন্টিনিউয়াস। একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। হয়তো আমাদের এই আলোচনাটা একটু দেখি ডেমোক্রিটাসের আলোকে, তার উল্লেখযোগ্য কথাগুলি। আমরা বলছিলাম যে তোমাদের সাথে প্রথমে আমরা তোমাদের বইয়ের পেজ পড়াশোনা করব, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করব, তারপরে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলবো। ডেমোক্রিটাসের ধারণাটা কি ছিল, কত সনে তিনি এই ধারণাটা করেছিলেন? খ্রিস্টপূর্ব 400 অব্দে। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, এটা তিনি বলেছিলেন। ক্ষুদ্র কণা নাম দিয়েছিলেন পরমাণু বা অ্যাটম। এবার চলে আসো, তাহলে ডেমোক্রিটাসের ধারণাটি কি? এই প্রশ্নটির আলোকে আমরা উত্তরটা কি লিখব? আমরা উত্তর লিখব, ডেমোক্রিটাসের মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম বা পরমাণু। গ্রিক অ্যাটোমস শব্দ থেকে অ্যাটম শব্দের উৎপত্তি, যার অর্থ হলো অবিভাজ্য। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম এই ধারণা ব্যক্ত করেন। চলো আমরা একটা ছবি দেখি। এইখানে এই ছবিটাতে দেখো পদার্থ নিয়ে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, চমৎকার একটি ছবি। ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা হচ্ছে, যাচাই বাছাই করে দেখা হচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, চলে আসো এখন আমাদের পাশাপাশি আরেকজন যে কথাটা বলেছিলেন সেই কথাটাতে দেখা যাচ্ছে এরিস্টটলের ধারণাটা ছিল মূলত ডেমোক্রিটাসের ধারণার সম্পূর্ণ বিপরীত। এরিস্টটল বলেছিলেন পদার্থসমূহ নিরবচ্ছিন্ন। এই কথাটার অর্থ হলো মানে পদার্থের কোনো শেষ নেই, পদার্থের কোনো শেষ নেই, অর্থাৎ এটা একটা চলমান প্রক্রিয়া। ঠিক আছে, এই চলমান প্রক্রিয়ায় একে যতই ক্ষুদ্র করা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। এটা ছিল আমাদের। এখন আসো প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তাহলে প্লেটো ও এরিস্টটলের মতটা কি ছিল? প্লেটো ও এরিস্টটলের ডেমোক্রিটাসের ধারণায় দ্বিমত পোষণ করেন। প্লেটো ও এরিস্টটল ডেমোক্রিটাসের যে ধারণাটা ছিল সেটাই দ্বিমত পোষণ করেন। এরিস্টটল বলেন যে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। এবার চলে আসো পরবর্তী অংশের মধ্যে। আমরা এই অংশের মধ্যে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণু মৌলিক পদার্থের কণা একে ভাঙ্গা যায় না, মানে কিছু ক্ষুদ্রতম কণা সম্পর্কে কিছু ধারণা দেন। এই ধারণাগুলিতে উনি ব্যক্ত করেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে ভাঙ্গা যায় না। তার মানে হলো ডাল্টনের যে কথাগুলো সেই কথাগুলো মিলে যাচ্ছে ডেমোক্রিটাসের কথার সাথে। আসলে ডেমোক্রিটাসের মতের সাথে একমত ছিলেন ডাল্টন। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকে অনেক ধরনের গবেষণা করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রাদারফোর্ড, বোর। ওনারা পরমাণু সম্পর্কে বিভিন্ন ধারণা দেন। সেই
ধারণাগুলিকে রাদারফোর্ডের এবং বোরের পরমাণু মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। এই পরীক্ষাটিকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে আখ্যায়িত করা হয়। তো যাই হোক, তাদের পরমাণুর গঠনের এই অবস্থাটি ব্যাখ্যা করি আমরা একটু। ডাল্টনের মতবাদটি কি ছিল? 1803 সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে নিম্নলিখিত মতবাদ দেন। তার মতে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের মতবাদটি গৃহীত হয়, অপরদিকে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয়, বরং বিভাজ্য। যদিও এটা পরবর্তী টাইমে আবিষ্কার হয়েছিল পরমাণু বিভাজ্য, এবং এই বিভাজনের ফলে এরিস্টটলের কথাটি অনেকটাই সঠিক মিলে যাচ্ছিল। এরিস্টটল বলেছিলেন যে যত খুশি ভাগ করা যায়, সেই যত খুশি ভাগের মধ্যে একটা অংশ ছিল এরকম, পরমাণুকে ভাগ করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। তাই ডাল্টনের মতবাদটি ত্রুটিপূর্ণ, এতে কোনোই সন্দেহ নেই। তাহলে ডাল্টনের যে মতবাদটি ছিল সেটি 1803 সালে সেই মতবাদটি পোষণ করেছিলেন। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। এই অ্যাটমস তত্ত্বটা ছিল মূলত ডেমোক্রিটাসের। দেখি আমরা তাহলে রাদারফোর্ডের মডেলটা কি ছিল। রাদারফোর্ডের মডেলটা ছিল, বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তোমাদেরকে একটু কষ্ট করে বিচ্ছুরণ পরীক্ষাটা মনে রাখতে হবে, পরীক্ষার নামটা, বিশেষ করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কারণ তোমরা উপরের ক্লাসে এই পরীক্ষাগুলি যথারীতি পেয়ে যাবে। পরীক্ষাটাকে বলে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো বলেন পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই, তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই মডেলটি সৌরজগতের সাথে তুলনীয়, একে সৌর মডেলও বলে। আচ্ছা, তাহলে পরমাণুর এই জায়গাটার কথা বলছেন উনি। এখানে কি আছে? এখানে ওয়াই অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হবে নিউক্লিয়াস, একটা ভারী অংশ, সেই ভারী অংশটাকে আসলে কি বলে? নিউক্লিয়াস। পরবর্তীতে আবিষ্কৃত রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ দ্বারা, পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে এটা আসলে কি? নিউক্লিয়াস, ভারী। পরমাণুর সমস্ত ভর এইখানে নিহিত, আর এখানে যে বা যারা আছে তারা হলো ইলেকট্রন, অত্যন্ত হালকা। তাহলে পরমাণুর মোট আয়তনের তুলনায় এই ক্ষুদ্র জায়গাটাতেই শুধুমাত্র সমস্ত ভর নিহিত থাকে। এনিওয়ে, রাদারফোর্ডের মডেলটি সৌরজগতের সাথে তুলনীয় কেন? রাদারফোর্ড পরমাণু মডেল সৌরজগতের মতো, কারণ সৌরজগতের মধ্যে আমরা জানি সূর্যের চারদিকে গ্রহগুলো আবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারদিকেও ঋণাত্মক কণাগুলো আবর্তিত হচ্ছে। বিজ্ঞানী রাদারফোর্ডের মতো সৌরজগতে বিভিন্ন গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরে, তেমনি পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এখন প্রশ্ন হলো, রাদারফোর্ডের মডেলটা কি আসলে ত্রুটিপূর্ণ নয়? এই মডেলটি পরমাণুর গঠন সম্পর্কে নির্দেশনা প্রদান করলেও এটিও ত্রুটিপূর্ণ। কিভাবে ত্রুটিপূর্ণ? রাদারফোর্ড তার মতবাদে ইলেকট্রনগুলোকে সৌরজগতের গ্রহের সাথে তুলনা করেছেন। গ্রহগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাই ধারণা হতে পারে রাদারফোর্ড নির্দিষ্ট কক্ষপথের কথা বলেছেন, কিন্তু তিনি কক্ষপথের আকার, আকৃতি ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা দেননি। অপরপক্ষে তার তত্ত্বে কক্ষপথের আকার, আকৃতি সুস্পষ্ট ধারণা দেন কে? অপরপক্ষে বোর। এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে হবে বোর। বোর তত্ত্বে কক্ষপথের আকার, আকৃতি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে আমরা দেখি এই আকার আকৃতি কেমন। আকার আকৃতি, এই জায়গাটায় নিউক্লিয়াস, কে আছে নিউক্লিয়াসের মধ্যে? প্রোটন আর নিউট্রন। তারপরে কক্ষপথে কে অবস্থান করে? ইলেকট্রন। কিভাবে আবর্তিত হয় একটু দেখি। এইভাবে ইলেকট্রন আবর্তিত হয়। ক্লিয়ার কি বিষয়টা? আচ্ছা, এখন দেখো তাহলে বোরের মতবাদটি কি? বোরের মতবাদটি আমরা একটু পরে নিই।
পরমাণুর কেন্দ্রের বাইরে যে ঋণাত্মক আধানযুক্ত কণা রয়েছে সেগুলো কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন। এখানে নিউট্রন আধান নিরপেক্ষ বলতে এটা ধনাত্মক বা ঋণাত্মক নয়, এখানে শূন্য আধান দ্বারা নিউক্লিয়াসকে নিরপেক্ষ আধান বোঝানো হয়। মানে সরি, নিউটনের আধান যে শূন্য, এটা দ্বারা বোঝা যায় যে এটি ধনাত্মক বা ঋণাত্মক কোনো চার্জই বহন করে না। এনিওয়ে, আমরা দেখতে চাচ্ছিলাম এখানে পরমাণুর ভরের প্রায় পুরোটাই কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী জায়গা, একটু আগে আমরা একটা চিত্র দেখেছিলাম, ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আসো তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই কি? ফাঁকা। এরপরে আমরা দেখব এখানে যে বাজারা রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, এখানে দেখো একটা অংশ এখানে প্রোটন প্রকাশ করতেছে, আরেকটা নিউট্রন প্রকাশ করতেছে, আরেকটা ইলেকট্রন প্রকাশ করে। মূলত এটা হলো ইলেকট্রন, এটাকে বোঝানো হয়েছে নিউট্রন, আর এটা হলো প্রোটন, দেখতেই পাচ্ছ। এইবার চলে আসো, কোন মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক, তার মানে পারমাণবিক সংখ্যা কাকে বলে? আমরা একটা নতুন ধারণা নিব এবার, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকলে আমরা এখান থেকে অনেক আশা প্রশ্ন আনসার করতে পারবো না। সুতরাং আমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। তো আগে তো আমাদের জানতে হবে পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা মূলত কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান, যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাটাকে তার পারমাণবিক সংখ্যা বলে। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা তার ইলেকট্রন সংখ্যার সমান হয়, কারণ আমরা জানি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর সমান। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে তার প্রোটন সংখ্যা 8 বোঝায়। আবার পারমাণবিক সংখ্যা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, তাহলে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আবার যদি বলে যে অক্সিজেনের 8 বলতে কি বুঝো, নাইট্রোজেনের 7 বলতে কি বুঝো, অথবা ফ্লোরিনের 9 বলতে কি বুঝো, এরকম যদি আমাদেরকে বলে, তখন আমরা বলবো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় এর নিউক্লিয়াসে 8টি প্রোটন বিদ্যমান রয়েছে, তাই এর পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। আবার ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে আমরা কি বুঝি? কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা 16 বলতে বোঝায় অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হলো 16। আসো আমরা একটু হিসাবটা করে নিই। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা 8, সুতরাং এর ভর সংখ্যা 16 হলে নিউট্রন সংখ্যা 16 বিয়োগ 8 ইকুয়াল টু 8টি। মানে আমাদেরকে অনেক সময় বলতে পারে যে এখানে মিলিয়ে দেখাতে হবে। আবার যদি কোনো কারণে তোমার কাছে এখানে চাই যে নিউট্রন সংখ্যা তাহলে কতটি, তাহলে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এবার দেখো নতুন একটা আর্টিকেল, আমরা চেষ্টা করব যতটুকু পড়েছি এর ভিতরে সম্পূর্ণটা সুন্দর করে বাসায় পড়ে নিবে। সেই সাথে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরো অনেক মজার কিছু জিনিস শেয়ার করব, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এছাড়া আমাদের সামনেও পরীক্ষা চলে আসতেছে, স্কুলের পরীক্ষাগুলি যখনই হয়তো আমরা এই হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবো তখন যথারীতি পরীক্ষা শুরু হবে। সুতরাং তোমরা পড়াশোনা যথারীতি চালিয়ে যাও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।